আসসালামু আলাইকুম। শুধুমাত্র ছোট, ছোট কোম্পানি যে ভুল সিদ্ধান্ত নেয় ব্যাপারটা কিন্তু এরকম না। বড়, বড় কোম্পানি অনেক সময় বড়, বড় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। তার অন্যতম একটা উদাহরণ হচ্ছে হরলিক্স কোম্পানি। আপনারা আশা করি হরলিক্স কোম্পানির নাম মোটামুটি সবাই জেনে থাকবেন। কারণ এটা খুব পপুলার একটা কোম্পানি। এবং এই কোম্পানি তারা যখন মাদার হরলিক্স পাবলিশ করে, তারপরে দক্ষিণ এশিয়াতে এইটা একটা মুখ থুবড়ে পড়ে। অর্থাৎ মানুষজন খুব সহজেই এটা গ্রহণ করতে পারে না। তো কি ছিল তার কারণ? কেন মাদার হরলিক্স দক্ষিণ এশিয়াতে ফেইল করলো এবং পশ্চিমা বিশ্বে অনেক ভালো পারফর্ম করতেছিল? সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের ভিডিওতে। খুব গুরুত্বপূর্ণ একটা লিসন। আপনি যদি একটা বিজনেস করেন, টার্গেট অডিয়েন্স এবং টার্গেট মার্কেটকে যদি আপনি প্রপারভাবে এনালাইসিস না করতে পারেন, তাহলে যেই সমস্যাটা হয়, সেই জিনিসটা আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। হরলিক্স কোম্পানি এত বড় একটা কোম্পানি হয়েও এই একটা ভুল সিদ্ধান্তের জন্য তারা বিশাল পরিমাণ লসের সম্মুখীন হয়েছিল। তো চলুন কথা না বাড়াই এই মজার ভিডিওটা শুরু করা যাক। তো ঘটনার শুরু থেকে বলি, হরলিক্স কোম্পানি ১ম এ মাদার হরলিক্স লঞ্চ করে ইউরোপ, আমেরিকা এইসব জায়গাগুলোতে। এবং তাদের মূল উদ্দেশ্য ছিল যে সন্তানের সাথে, সাথে যেন তাদের মারাও সুস্থ থাকতে পারে। কারণ যদি মা সুস্থ থাকে তাহলে সন্তান সুস্থ হবে। তো এই যে একটা কনসেপ্ট, খুব ক্লিয়ার একটা কনসেপ্ট এবং যৌক্তিক একটা কনসেপ্ট নিয়ে তারা এই জিনিসটা লঞ্চ করে এবং তারা আমেরিকা, ইউরোপ মার্কেটে খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসে। তাদের প্রোডাক্টটা খুব ভালো পারফর্ম করে। কারণ মানুষজন তখন কিনতেছিল এবং তারা টার্গেট মার্কেট চুজ করেই কিন্তু নামছে। টার্গেট অডিয়েন্স তারা চুজ করেছে, তাদের প্রবলেমগুলো তারা সলিউশন করেছে। তো সব দিক থেকে তারা সব ঠিকঠাক ছিল। কোনো সমস্যা ছিল না। কারণ ওই দেশের মারাই এরকম। তারা নিজেদের যত্নও যেমন নেয়, সন্তানের যত্নও তেমন নেয়। তো বিপত্তি বাধলো যখন তারা এশিয়ার মার্কেটে এই জিনিসটা লঞ্চ করে। তো এশিয়ান মার্কেটে যখন এই জিনিসটা লঞ্চ করে তখন এটা মুখ থুবড়ে পড়ে। কারণ মানুষজন এই জিনিসটা সহজে কিনতে চায় না। তারা দোকানে যায় ঠিকই, তারা মাদার হরলিক্স শুয়েও দেখে না। তারা কিডস হরলিক্স শুয়ে দেখে এবং কিডস হরলিক্স তারা কিনে। তো এই জিনিসটার মূল আসলে কারণটা কি? মূল কারণটা হচ্ছে এশিয়ার মানুষজন এরা নিজেদের থেকে নিজেদের সন্তানকে অনেক বেশি ভালোবাসে এবং নিজেদের সন্তান যেন সুস্থ থাকে এই চিন্তাভাবনাই তারা করে। কারণ আমাদের কালচারটাই হচ্ছে এইরকম। এশিয়ার মানুষের কালচারটাই হচ্ছে এইরকম যে তারা নিজেদের চিন্তাভাবনা না করে সন্তানের চিন্তাই বেশি করে। সেটা মা হোক, বাবা হোক, যেই হোক না কেন। এই কালচারটার ভেতরেই হচ্ছে সবাই বড় হচ্ছে এবং এইভাবেই চলে যায়। কিছু ব্যতিক্রমী আছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এইটাই নিজের থেকে তারা সন্তানের দিকে বেশি মনোযোগী। এইজন্যই তারা মাদার হরলিক্স বাদ দিয়ে কিডস হরলিক্স কেনা শুরু করে। তো যখন মাদার হরলিক্স এরকম একটা ডিজাস্টার রেজাল্ট করল, তারপরে তাদের সিইও সে স্বয়ং এই জিনিসটা খোঁজার চেষ্টা করল এবং সে নিজেই এশিয়াতে চলে আসলো এবং এসে যে জিনিসটা দেখলো সেটা হচ্ছে তাদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি পুরোটাই ভিন্ন। তাদের পশ্চিমা বিশ্বে যেরকম একটা সংস্কৃতি, যেরকম মানুষজন যেভাবে চলাফেরা করে, আমাদের দেশের মানুষজন ঠিক ওইভাবে চলাফেরা করে না। আমাদের দেশের মানুষজনের ঐরকম চাহিদা নাই যেটা ওই দেশের মানুষের চাহিদা আছে। তো এটা কিন্তু একটা শিক্ষণীয় ঘটনা। তো তারপরে যখন তিনি বুঝতে পারলেন যে না এই মার্কেটে আসলে এই জিনিসটা চলবে না, তখন মাদার হরলিক্সের উৎপাদন তিনি কমিয়ে দেন। একবারে সবকিছু বন্ধ করে দেয় ব্যাপারটা কিন্তু এরকম না। উৎপাদন অনেকাংশে কমিয়ে দেয়। যেটা আগে অনেক উৎপাদন করত, পরবর্তীতে আস্তে, আস্তে তার উৎপাদন কিন্তু এখান থেকে অনেক কমিয়ে দেয়। যার ফলে তারা ওই জায়গা থেকে সারভাইভ করতে পেরেছিল। না হলে অনেক বেশি উৎপাদন করে ফেলল, তারপরে সেল হলো না। দিন শেষে তাদের প্রোডাক্টটা কিন্তু লসের সম্মুখীন হবে। কারণ ওই মার্কেটের জন্য একরকম, এশিয়ার মার্কেটের জন্য কিন্তু একরকম প্রোডাক্ট বের করে। যেমন আপনি যদি iPhone এর কথা চিন্তা ভাবনা করেন, iPhone অস্ট্রেলিয়ান ভার্সন আছে, সিঙ্গাপুরের ভার্সন আছে, আমেরিকান ভার্সনে আছে। এরকম বিভিন্ন ভার্সন, দুবাই ভার্সনের আছে। এরকম বিভিন্ন ভার্সনে কিন্তু তারা তৈরি করে। তো সব জায়গায় কিন্তু আলাদা, আলাদা কিছু ফিচার, আলাদা, আলাদা কিছু জিনিসপত্র থাকে। তো সব দেশেই এরকম থাকে। কারণ মানুষের চাহিদা, তাদের শরীরের গঠন সবকিছুর উপর ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্ট তৈরি করা হয়ে থাকে। যেই জিনিসটা আপনি ভাবতেছেন যে এইখানে চলবে, বাংলাদেশে চলবে, সেই জিনিসটা আমেরিকায় নাও চলতে পারে। সেই জিনিসটা ইউরোপ কান্ট্রিতে নাও চলতে পারে। আবার যে জিনিসটা ওই জায়গাতে চলবে, সেই জিনিসটা এই জায়গাতে এসে নাও চলতে পারে। তো এই জায়গা থেকে আসলে আমরা কি শিক্ষা পাই? শিক্ষাটা পাই হচ্ছে টার্গেট মার্কেট এবং সংস্কৃতি বোঝার গুরুত্ব। আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম, সেই প্রোডাক্টটা সব বয়সী মানুষের জন্য না, সব দেশের মানুষের জন্য না এবং সব জেন্ডারের মানুষের জন্য কিন্তু না। এই যে টার্গেট অডিয়েন্সটা আমাকে বুঝতে হবে এবং এখানে সংস্কৃতিও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। কারণ আমরা যেই ট্র্যাডিশন, আমরা যেই পোশাক পরি সেটা অন্য দেশের মানুষজন পরে না। তো এই সংস্কৃতিটাকে বোঝা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ছোট, ছোট কোম্পানিগুলো হয় কি? আমরা এই জিনিসটা রিসার্চই করি না। আমরা দেখেছি যে এই কোম্পানি এই জিনিসটা নিয়ে কাজ করতেছে। আমরা তার দেখাদেখি ওই জিনিসটা নিয়ে কাজ করা শুরু করি। দিন শেষে আমরা ফেইল করি। তো যেখানে বড়, বড় কোম্পানিরাই ভুল করে, সেখানে আমরা ছোট, ছোট কোম্পানি ভুল করা কিন্তু স্বাভাবিক। তো ভুল আপনি তখনই করবেন যখন আপনি প্রপার রিসার্চ না করে নামবেন। যদি আপনি প্রপার রিসার্চ করে নামেন মাঠে, তাহলে আপনি কিন্তু ভুল করার সম্ভাবনা নাই।
এই হরলিক্স কোম্পানি যখন মাদার হরলিক্স তৈরি করলো, তখন যদি তারা প্রপারভাবে রিসার্চ করতো যে না দক্ষিণ এশিয়া মার্কেটে এই জিনিসটা এভাবে চলবে না, তারা কেউ তৈরি করতো না। তো তারা হয়তোবা তাদের রিসার্চে কোনো একটা ঝামেলা ছিল। বলছি না তারা রিসার্চ না করে নেমেছে। কারণ তারা অলরেডি পশ্চিমা বিশ্বে সাকসেস পেয়েছে, তার জন্যই হয়তোবা নেমেছিল। কিন্তু কোনো একটা কারণে হয়তোবা রেজাল্টটা ভালো হয়নি। সব প্ল্যান, সবকিছুই যে সব জায়গাতে ভালো রেজাল্ট করবে ব্যাপারটা কিন্তু এরকম না। কোনো জায়গাতে আপনি নিজেও জানবেন যে না আমার সবকিছু ঠিকঠাক আছে। তারপরেও দেখবেন যে কিছু জায়গাতে গিয়ে আপনার ভুল হচ্ছে। তো এইজন্য প্রপারভাবে আপনার টার্গেট অডিয়েন্স, টার্গেট মার্কেট এই জিনিসটা চুজ করতে হবে। যেটা কারা কিনবে, কোন বয়সী মানুষজন কিনবে, কেন কিনবে, এই জিনিসগুলোর একটা প্রপার অ্যান্সার আপনার হাতে থাকতে হবে। যদি এইটা আপনার হাতে থাকে তাহলে আপনার বিজনেসটা যদি ভালো পারফর্ম নাও করতে পারে তারপরেও একদম লস হবে না। সেখান থেকে কিছু রেজাল্ট অন্তত নিয়ে আসতে পারবে। এরপরে এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা হচ্ছে কৌশলগত পরিবর্তনে সাহসী হন। যেমন মাদার হরলিক্স ভালো পারফর্ম করেনি। তার জন্য সে কি করেছে? এখান থেকে উৎপাদন কমিয়ে দিয়েছে। যদি সে উৎপাদন বাড়িয়ে যেত বা এটার প্রমোশন আরো বেশি চালাতো, তাহলে দেখা যেত কি লস হতো। তো এই জায়গাতে সে আরেকটা কাজ করতে পারত বা হয়তোবা করে, সেটা হচ্ছে যে অন্য কোনো একটা প্রোডাক্ট যেই প্রোডাক্টটা মায়েদের দরকার এবং এটা দরকারি, সেই জিনিসটা তারা হচ্ছে নিয়ে আসতে পারে। অল্টারনেটিভ একটা ব্যবস্থা কিন্তু সবসময় থাকেই। যেমন তারা ওইটা কিনতেছে না। হ্যাঁ, আমি যদি অন্যভাবে মার্কেটিং করি, অন্য একটা জিনিস তাদেরকে আমি দেখাতে পারবো। যদি আপনি ভালো না থাকেন, তাহলে আপনার সন্তান ভালো হবে না। তো এই জিনিসটা তাকে বোঝাতে হবে যে, যদি আপনি নিজেই ভালো না থাকেন, তাহলে কিন্তু আপনার সন্তান ভালো হবে না। তো যদি আপনার সন্তান ভালো না হয় বা আপনার সন্তান হচ্ছে যে অসুস্থ হয়ে জন্মালো, পুষ্টিহীনতা জন্মালো, তাহলে দেখা যাবে কি হচ্ছে? আপনার সামান্য একটা জিনিসের গাফিলতির কারণে আপনার সন্তান বড় একটা ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে। সে প্রতিবন্ধীও হয়ে যেতে পারে। পুষ্টিহীনতা তার বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। তো এই জিনিসটা যদি তাকে আমরা বোঝাতে পারি তাহলে কিন্তু সেটা শুধু এশিয়ার মানুষ না, সব জায়গার মানুষজনই কিন্তু কিনবে। তো এই জিনিসটা আপনাকে নিয়মিত আপডেট থাকতে হবে, চিন্তাভাবনা করতে হবে। একটা জিনিস যে ফেইল হলো তার মানে এইটাই না যে এটা চলবে না। অনেক মানুষ কিনতেছে এবং সামনেও কিনবে। তো এই জিনিসটাকে বুঝিয়ে তাই মানুষজনকে বুঝাতে হবে। মোট কথা হচ্ছে আপনি যদি তাদেরকে বুঝাতে পারেন, তারা কিন্তু অবশ্যই আপনার কাছ থেকে কিনবে। আর যদি বুঝাতে না পারেন সেটা আপনি যত ভালো কোম্পানি হন না কেন, দিন শেষে কোনো লাভ নেই। আপনি লস খাবেনই। আরেকটা বড় শিক্ষা পাওয়া যায় সেটা হচ্ছে যে আপনি আগে ছোট আকারে লঞ্চ করেন। কোন একটা জিনিস আপনি তৈরি করেছেন, সেই জিনিসটা আপনি ছোট আকারে লঞ্চ করেন এবং দেখেন মার্কেটে এই জিনিসটা চলে কিনা। হ্যাঁ, এরকম হতে পারে আপনি ২-১ টা প্রোডাক্ট তৈরি করলেন এবং তৈরি করে হচ্ছে যে আপনি বাজারে লঞ্চ করলেন। লঞ্চ করলে আপনি ওটাকে প্রি অর্ডার নেন। আপনি আগে দেখেন। আপনি বিভিন্ন পোল নেন। বিভিন্ন মানুষজনকে জিজ্ঞেস করেন যে তারা এটা কিনবে কি কিনবে না। তো যখন দেখবেন যে না মানুষজনের একটা চাহিদা আছে, মানুষজন এটার জন্য টাকা পয়সা খরচ করতে প্রস্তুত, তখন আপনি এটা নিয়ে একটা বড় পরিসরে শুরু করতে পারেন। কিন্তু একদম হুট করে যদি আপনি ধরেন যে ১,০০,০০০ প্রোডাক্ট বানিয়ে ফেললেন, মার্কেটে আপনি ১,০০০ পিসও সেল করতে পারলেন না। তাহলে পুরোটা প্রোডাক্ট কিন্তু আপনার লস, আপনার নিজে বসে খাইতে হবে। এটা কিন্তু আসলে পসিবল না। তো এইজন্য ছোট আকারে শুরু করেন। সে যদি দেখেন যে একটা ভালো মার্কেট ধরতে পারবে, এরকম একটা সম্ভাবনা আছে, তখন আপনি বড় পরিসরে শুরু করেন। তো প্রতিটা কোম্পানিরই ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি, খারাপ মার্কেটিং স্ট্র্যাটেজি আছে। এগুলো আপনাকে রিসার্চ করতে হবে, জানতে হবে। শুধুমাত্র হরলিক্স না, এরকম নাইক, অ্যাডিডাস, অ্যাপল, অ্যামাজন বড় কোম্পানি থেকে আপনার শিক্ষা নিতে হবে। তারা কি ভুলগুলো করেছে, তারা কিভাবে সফল হয়েছে, এই জিনিসগুলো আপনার জানতে হবে। কারণ আপনি যদি চিন্তাভাবনা করেন ছোট, আপনার চিন্তাভাবনাও ছোটই হবে। আপনি যদি বড় চিন্তাভাবনা করেন, তাহলে আপনার বিজনেসটাও বড়র দিকে যাবে। তো সবসময় চিন্তাভাবনা করবেন কিভাবে আপনার বিজনেসটা স্কেলিং করা যায় এবং সেই বিজনেসটা কিভাবে আরো নতুন প্রোডাক্ট লঞ্চ করা যায়। শুধুমাত্র একটা প্রোডাক্ট না, মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে এবং টার্গেট মার্কেট এবং টার্গেট অডিয়েন্স বুঝে আপনি সেগুলো বাজারে লঞ্চ করেন। দেখবেন যে আপনি অন্ততপক্ষে লাভ না হলেও লস খাবেন না। লাভ তো হবেই। যদি আপনার এরকম হয় যে না কোনো ক্ষেত্রে ঝামেলা হচ্ছে, তাহলে একদমই লস খাবেন না বা দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আপনি যদি একদম কিছু না বুঝে চিন্তাভাবনা করেন, তাহলে আপনি দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো বিশেষ করে ছোট উদ্যোক্তা যারা আছেন তাদেরকে আমি বলব যে আপনারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন। উল্টাপাল্টা চিন্তাভাবনা নিয়ে বা অমুক করেছে, তমুক করেছে, আমি তার দেখাদেখি শুরু করলাম, এরকম করলে কিন্তু হবে না। সেইম প্রোডাক্ট আমি যদি কাজ করি, আপনি সেটা নিয়ে কাজ করে ভালো রেজাল্ট নাও পেতে পারেন। আবার আপনি করতেছেন সেটা নিয়ে আমি যদি কাজ করি তাহলে সেখান থেকে আমিও ভালো রেজাল্ট নাও পেতে পারি। তো সবই একটা মার্কেট রিসার্চ এর ফল এবং আপনি কিভাবে মার্কেটিংটা করতেছেন তার উপর ডিপেন্ড করবে। মার্কেটিং বিভিন্নভাবে করা যায়। একই প্রোডাক্টের বিভিন্ন ধরনের মার্কেটিং পলিসি হতে পারে। এই জিনিসগুলো কিন্তু আপনার বুঝতে হবে, জানতে হবে। তো যদি আপনি এগুলো জানেন তাহলে আপনার বিজনেসে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আশা করি এই ভিডিওটা বা এই হরলিক্স কোম্পানির যে উদাহরণটা দিলাম সেখান থেকে আপনি কিছু হলেও শিক্ষা পেয়েছেন। যে শিক্ষাটা আপনার পরবর্তীতে বিজনেসে কাজে লাগতে পারে বলে আমার ধারণা। তো আজকের ভিডিও এতটুকুই। এরকম মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।